গৃহযুদ্ধ, সেনাপ্রধানকে নিয়ে ভয়ঙ্কর খেলায় সেনাবাহিনী। অ্যাডভোকেট তাজুল ইসলাম ও ডাক্তার নাবিল ইদ্রিস তারা আইনের সৈনিক। তাদের নতুন মিশন এখন একটাই, যে 15 সেনা কর্মকর্তা মানবতা বিরোধী অপরাধী গ্রেপ্তার হয়েছে তাদের ফাঁসিতে ঝুলিয়ে ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করা। চুক্তি অনুসারে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতকে হুঁশিয়ারি দিলেন ডক্টর ইউনূস। বিএনপির 5 নেতাকে সব পদ থেকে বহিষ্কার। বাংলাদেশের অনুরোধে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়টি পর্যালোচনা করছে ভারত, যে কারণে শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশবিশেষ ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। 832 ভরি সোনার গয়না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির আদেশ দেন। এছাড়া সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনের 5 বছরের কারাদণ্ড দেয়া হয়। রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র বলেন, এই রায়ের মাধ্যমে শহীদের আত্মাশান্তি পেয়েছে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। দল হিসেবেও আওয়ামী লীগের বিচারের দাবি জানাচ্ছি। যুক্তরাষ্ট্র বলেন, নির্বাচনের আগে যদি তার ফাঁসির রায় কার্যকর করা যায় তাহলে মানুষ মনে শান্তি নিয়ে নির্বাচনে যেতে পারবে। যে কোনো উপায়ে দেশে ফিরিয়ে এনে নির্বাচনের আগে রায় কার্যকর করার দাবি জানায় যুক্তরাষ্ট্র। বিবৃতিতে ডক্টর ইউনূস জানিয়েছে, আজকের রায়ে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান জুলাই হত্যাকাণ্ডের জন্য অপরাধী সাব্যস্ত হয়েছেন এবং দণ্ডপ্রাপ্ত হয়েছেন। মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞার শামিল। ডক্টর ইউনূস জানিয়েছে, আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই তারা যেন অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই 2 ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। 2 দেশের মধ্যে বিরাজমান প্রত্যর্পণ চুক্তি অনুসারে এটি ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্বও বটে। মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার অপর 2 আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ফাঁসি এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের 5 বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। যদিও সাবেক আইজিপি মামুন অ্যাপ্রুভার রাজসাক্ষী নামে পরিচিত হিসেবে জবানবন্দি দিয়েছেন। 14 জন বন্দীকে সেখানে ঘুম করে রাখার অভিযোগে যে মামলাটি ছিল সেখানে 10 জন আসামিকে হাজির করা হয়েছিল। তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণার নির্দেশ দেওয়া হয়েছে। 15 জন সেনা কর্মকর্তা এখনও কর্মরত বা সার্ভিং আছে। সেই 15 জন সেনা কর্মকর্তা এখনও কিভাবে কর্মরত থাকতে পারেন? দেশের রাজনৈতিক নেতাকর্মীরা যখন নির্বাচন নিয়ে ব্যস্ত, ঠিক সেই সময় অভিযুক্ত 15 সেনা কর্মকর্তাকে কঠিন বিচারের মুখোমুখি করতে ব্যস্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাইজুল ইসলাম। দীর্ঘদিন যাবৎ সামরিক ক্ষমতাকে কাজে লাগিয়ে যেসব সেনা কর্মকর্তারা গুম খুন হত্যায় জড়িত ছিল তাদেরকে মানবাধিকার লঙ্ঘনের মামলায় ফাঁসিতে ঝোলাতে লড়ে যাচ্ছে তাইজুল ইসলাম। এই বিষয়ে বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। ডক্টর ইউনূসকে আমরা পূর্ণ সমর্থন সহযোগিতা করার চেষ্টা করেছি। ওয়াকার আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেন নাই। আমি বারবার রিকোয়েস্ট করেছি যে আসেন আমরা কথা বলি। আমি বিপ্লব কাকে আমরা একটা স্ট্রং অবস্থায় নিয়ে যাই, কিন্তু উনি হাঁটলেন, আমরা যেটা দেখলাম উনি হাঁটলেন উল্টা পথে। জুলাই অভ্যর্থনের পরবর্তীতে দেশকে স্বাভাবিক পরিস্থিতি তৈরি করার যে ওয়াদা দিয়েছিলেন সেনাপ্রধান ওয়াকার, সেই সেনাপ্রধানের সেনা কর্মকর্তারাই যে এতদিন দেশের মানুষের উপর নির্মম অত্যাচার এবং নির্যাতন করেছে তা কে জানত? আজ যখন তারা জানতে পেরেছে আইনগড়ের সাথে 15 সেনা কর্মকর্তা জড়িত, ঠিক সেই সময় তাদেরকে কঠিন বিচারের মুখোমুখি করতে রাজপথে নেমেছে তারা। 2টো মামলার মধ্যে একটি মামলা ছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পরিচালিত যে বন্দিশালা ছিল টিএফআই সেল, সেইখানে কিছু বন্দীকে আটক করে রাখা। 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত 14 জন বন্দীকে সেখানে বুম করে রাখার অভিযোগে যে মামলাটি ছিল সেখানে 10 জন আসামিকে হাজির করা হয়েছিল। তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্ত 15 সেনা কর্মকর্তারা যেসব অপকর্ম করেছে তার সঠিক বিচারই তারা পাবে। প্রশাসনের কাছ থেকে কোনো রকম সহায়তাও পাবে না তারা, এমনই মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। সেনাবাহিনীতে কর্মরত অফিসারদের বিচার কিভাবে হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, দেশের প্রচলিত আইনে তাদের বিচার হবে।
এটার ক্ষেত্রে আমরা আইনে যে প্রক্রিয়া করব, সেনা কর্মকর্তাকে সঠিক বিচারের মুখোমুখি পড়তে যে লড়াই করে যাচ্ছে তাইজুল ইসলাম, সেই লড়াইকে জিততে পারবেন তিনি। চলুন দেখে আসি এই বিষয়ে কি বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। গুম খুনের মামলার বিচার করতে গিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অক্টের সবশেষ সংশোধনী নিয়ে কি সরকার বিপাকে পড়েছে, নাকি গুম খুনের মামলায় অভিযুক্ত এবং সেনা হেফাজতে থাকা 15 সেনা কর্মকর্তা এখনও চাকরিতে বহাল থাকবেন কি থাকবেন না, তা নিয়ে সরকার আর সেনা সদরের সাথে দ্রুত তৈরি হয়েছে এমন প্রশ্নগুলো দেখা দিয়েছে আইসিটির প্রসিকিউটর গাজী MS তামিমের একটি বক্তব্যকে ঘিরে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সবশেষ সংশোধনী অনুযায়ী আইসিটিতে অভিযোগ গৃহীত হওয়া মাত্রই কোনো ব্যক্তি যেমন আর মন্ত্রী MP হতে পারবেন না, তেমনি কেউ প্রজাতন্ত্র বা সরকারি পদেও থাকতে পারবেন না। সোজা কথায় তৎক্ষণাৎই চাকরি চলে যাওয়ার বিধান যুক্ত করে সংশোধিত অধ্যাদেশ জারি করা হয় গত 6 অক্টোবর। কিন্তু 26 অক্টোবর মানে এই জাতীয় অপরাধীকে আপনি সেনাবাহিনীর ভেতর থেকে সরানোর ব্যাপারে জেনারেল ওয়াকারকে আপনি তৎপর মনে করেন যে মানে সেনাবাহিনীর যে সম্মান যতটুকু নষ্ট হলো, আমরা অ্যাকচুয়ালি আমাদের সেনাবাহিনীকে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী হিসেবে মানুষের যে শ্রদ্ধার জায়গা ছিল, সেই জায়গাটাই নেয়ার জন্য জেনারেল ওয়াকার সচেষ্ট তৎপর। উনি কি বুঝতে পারছেন বিষয়টা? দেয়ার আর মেনি আদার ডাইনামিক্স, অনেক ডাইনামিক্স এখানে কাজ করে। আপনি দেখেন উনি কিন্তু আমার মুক্তির পরপর আমার সাথে দেখা করেছে জি, এবং উনি নিজে তদন্ত কমিটি করে কয়েক সপ্তাহের মধ্যেই কিন্তু উনি একজন 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করেছিলেন। যখন বিডিআর হত্যা কিন্তু জাহাঙ্গীরের নেতৃত্বে 4 জনের সদস্য কমিটি ছিল, 4 জনের কমিটি ছিল। উনি একজন মেজর জেনারেল দিয়েছেন এবং খুব দ্রুত অপরাধ চাইস অক্টের এটি সাম্প্রতিক অত্যন্ত গুরুত্বপূর্ণ সংশোধনী। এর আগে গত 17 সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ডের NBR এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল CIC লকার দুটি জব্দ করে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আদালতের অনুমতি নিয়ে দুর্নীতি দমন কমিশনের দুদকের প্রতিনিধি, নির্বাহী ম্যাজিস্ট্রেট, CICর সংশ্লিষ্ট কর্মকর্তা ও অগ্রণী ব্যাংকের কর্মকর্তার উপস্থিতিতে লকার দুটি ভাঙা হয়। প্রাথমিকভাবে জানা গেছে দুটি লকারে মোট 832 ভরি স্বর্ণ মিলেছে, তবে আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস থাকতে পারে। বুধবার দুদক বিস্তারিত জানাতে পারে। ফায়ার সার্ভিস বিকেল 5:20 আগুন লাগার খবর পায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য পাঠানো হয়। রাত 9টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক অপারেশন ও রক্ষণাবেক্ষণ মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে 20টি ইউনিট কাজ করছে। যানজটের কারণে প্রথমে ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়, ফলে আগুন নেভানোর কাজ দেরিতে শুরু হয়। তাজুল ইসলাম বলেন, সরু গলিপথ ও ঘনবসতিপূর্ণ আবাসনের কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সমস্যার সম্মুখীন হন। সরু গলির কারণে তারা ইঞ্জিনগুলো দূরে রেখে লম্বা পাইপ টেনে আগুন নেভাতে বাধ্য হন। এছাড়া উৎসুক জনতার কারণে ফায়ার সার্ভিসের কর্মীদের কাজ করা কঠিন হয়ে পড়েছিল। অগ্নিনির্বাপক বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা হয়নি। বস্তিতে এর আগে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সর্বশেষ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল 22 ফেব্রুয়ারি, যেখানে বস্তির কমপক্ষে 60টি ঘর পুড়ে যায়। পুলিশের 4টি স্তরে আসবে নতুন মুখ। রেঞ্জ ডিআইজি, মহানগর। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।